সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আজ যশোর অনলাইন স্কুলের পক্ষ থেকে স্বাগত। আমি মোহাম্মদ নূর ইসলাম, সহকারী প্রধান শিক্ষক, শাসলা মাধ্যমিক বিদ্যালয়। আজ তোমাদের দশম শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের অষ্টম অধ্যায়ের অনুশীলনী 8.3-এর বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত এ সম্বন্ধে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো এবং আমার সাথে এই অবশিষ্ট সময়টুকু, আমি যেটুকু সময় ক্লাস নিই, আশা করি থাকবে এবং মনোযোগ সহকারে দেখবে। আশা করি তোমাদের এই বিষয়ে অর্থাৎ এই ত্রিকোণমিতিক অনুপাত সম্বন্ধে একটা ভালো ধারণা হবে আশা করি। তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখি যে কোণের ত্রিকোণমিতিক অনুপাত। প্রথমে মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত। মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত কেমন হয় আমরা সেটা একটু খেয়াল করি। আমরা প্রথমে অক্ষরেখা আঁকি। এটা ও এক্স এক্স ড্যাশ ও ওয়াই ওয়াই ড্যাশ অক্ষরেখা আঁকলাম। ও এক্স অক্ষরেখা হতে আমরা ও এ ঘূর্ণায়মান রশ্মি এক্স অক্ষের ধনাত্মক দিকে থিটা কোণ উৎপন্ন করে। একইভাবে এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে একই দূরত্ব অতিক্রম করে এক্স ও এক্স ড্যাশ সমান মাইনাস থিটা কোণ উৎপন্ন করে। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব যে ত্রিকোণমিতিক কোণের মাইনাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কেমন হয়। আমরা খেয়াল করি একটু। এখানে ও এর উপরে একটি যে কোনো বিন্দু পি নিই, যার স্থানাঙ্ক হলো এক্স ওয়াই। এক্স ওয়াই থেকে ও এর উপর পি এর লম্ব টানি এবং সেটাকে কিউ এন পর্যন্ত বর্ধিত করি। তাহলে আমরা মোটামুটি একটা চিত্রে একটা ধারণা দেখলাম যে ও এক্স অক্ষরেখা হতে একটি ঘূর্ণায়মান রশ্মি ও এ ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে এক্স ও এ কোণ সমান থিটা কোণ উৎপন্ন করে এবং ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে একই দূরত্ব অতিক্রম করে এন ও ওয়াই এ ড্যাশ সমান মাইনাস থিটা কোণ উৎপন্ন করে। ও এর উপর যে কোনো একটি বিন্দু পি এক্স ওয়াই নিই, যেখানে পি বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স ওয়াই এবং পি বিন্দু হতে ও এক্স এর উপর পি এর লম্ব টানি এবং পি এন কে বিপরীত দিকে বর্ধিত করি, যা ও এর রেখাংশের সহিত এন কিউ বিন্দুতে মিলিত হয়। এখন সুপ্রিয় শিক্ষার্থী, আমরা দেখি যে এন পি বিন্দুর স্থানাঙ্ক এক্স ওয়াই, যেখানে x গ্রেটার দ্যান 0, y ইজ গ্রেটার দ্যান 0, কারণ এটা প্রথম চতুর্ভাগে অবস্থিত। একইভাবে আমরা কিউ বিন্দুর স্থানাঙ্ক লিখতে পারি x, y। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা জানো যে এটা চতুর্থ চতুর্ভাগে অবস্থিত, আর চতুর্থ চতুর্ভাগে কোটির মান 0, সে কারণে এখানে y এর মানটা ওয়াইটা ঋণাত্মক হবে। এখন আমরা দেখি যে ওএন সমান, আমরা যদি এভাবে দেখি ওএন সমান একটুকি দূরত্ব x অক্ষ, মানে এটা p যদি x y বিন্দু হয় তাহলে ওএন এর দূরত্ব হলো x এবং আমরা pn এর দূরত্ব লিখতে পারি y। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা দেখি যেহেতু পি বিন্দু থেকে ও এক্স এর উপর পি এর লম্ব টানা হয়েছে এবং একইভাবে
সেটাকে বর্ধিত করা হয়েছে। ফলে পি ও এন এবং এন ও কিউ এই দুটি সমকোণী ত্রিভুজে আমরা বলতে পারি যে পিএন সমান এন কিউ, ওপি সমান ও কিউ এবং ওএন সাধারণ বাহু। সুতরাং আমরা বলতে পারি ও পি এন ত্রিভুজ সর্বসম ত্রিভুজ ও এন কিউ ত্রিভুজ। এখন আমি তোমাদের দেখাই যে মাইনাস থিটা গুণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো কেমন হয়। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করো, আমরা সাধারণ গণিতে ত্রিকোণমিতির অনুপাতগুলো জানি যে সাইন সমান লম্ব বাই অতিভুজ। এখন আমি যদি এটাকে এরকম লিখি সাইন অফ মাইনাস থিটা, সুপ্রিয় শিক্ষার্থী ভালো করে খেয়াল করি, সাইনের অনুপাতটা আমরা জানি লম্ব বাই অতিভুজ। এখানে খেয়াল করো যে এন ও কিউ ত্রিভুজে আমরা সাইন সমান লিখতে পারি লম্ব বাই অতিভুজ। তাহলে এখানে সহজে অনুমান করা যায় যে লম্ব, যেহেতু এখানে ও বিন্দুতে কোণ উৎপন্ন হয়েছে, সুতরাং লম্বটা হলো এন কিউ এবং ভূমিটা ও এন আর অতিভুজটা হলো ও কিউ। সুতরাং আমরা এখান থেকে এভাবে লিখতে পারি যে সাইন অফ মাইনাস থিটা সমান লম্ব বাই অতিভুজ। অর্থাৎ লম্ব যদি আমরা লিখি, লম্ব লেখা যায় এন কিউ লম্ব এবং অতিভুজটা লিখতে পারি ও কিউ। যেহেতু এন কিউ আর পিএন পরস্পর সমান, আমরা আগে দেখিয়েছি যে পি ও এন এবং এন ও কিউ এই দুটি ত্রিভুজ সর্বসম। এই কারণে আমরা লিখতে পারি যে এন কিউ সমান লিখতে পারি মাইনাস ওয়াই, যেহেতু এখান থেকে এই পর্যন্ত দূরত্ব এটা মাইনাস ওয়াই, আর ও এন এর ও কিউ দূরত্ব আমরা অতিভুজ যেটাকে আর দ্বারা প্রকাশ করতে পারি, অর্থাৎ মাইনাস ওয়াই বাই আর। এখন মাইনাস ওয়াই মাইনাস রেখে দিলাম, ওয়াইটাকে আমরা যদি এই ত্রিভুজের সাথে কল্পনা করি ও পি এন, তাহলে এখানে ওয়াই দূরত্বটা এইটা পিএনটা হলো ওয়াই সমান, তাহলে এখানে আমরা লিখতে পারি পিএন বাই ও কিউ এবং ওপি পরস্পর সমান, তাহলে ওপি। সুতরাং এটা আমরা লিখতে পারলাম যে মাইনাস পিএন বাই ওপি সমান সমান, এখানে মাইনাস বসে গেল, পিএনটা কি, পিএনটা হলো লম্ব আর ওপিটা হলো অতিভুজ, অর্থাৎ লম্ব বাই অতিভুজ সমান সাইন থিটা। শ্রেণীর শিক্ষার্থী, তোমরা দেখলে যে সাইন অফ মাইনাস থিটা, অর্থাৎ কোন অ্যাঙ্গেলের আগে যদি মাইনাস চিহ্ন থাকে এবং তার অনুপাতটা যদি সাইন থাকে, তাহলে আমরা সেটাকে লিখতে পারি যে মাইনাস অফ সাইন থিটা। এখন শিক্ষার্থী, আমরা কজের ক্ষেত্রে দেখব যে কজ অফ মাইনাস থিটা সমান কি লেখা যায়। কজ অফ মাইনাস থিটা আমরা এখানে লিখতে পারি যে কজ সমান ভূমি বাই অতিভুজ। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখে নিই যে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমিটা কি, এখানে দেখো ভূমিটা হলো ওএন, অতিভুজটা হলো ওকিউ, ওএন বাই ওকিউ। আমরা ভূমি লিখলাম ওএন, অতিভুজ লিখলাম ওকিউ। তাহলে ওএন সমান লেখা যায় এক্স, ওএন এর দূরত্ব অর্থাৎ এখান থেকে এইটুকু দূরত্ব হলো এক্স, আর ওকিউ দূরত্ব যেটাকে আমরা অতিভুজ অর্থাৎ আর দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে এটা দিয়ে আমরা লিখতে পারি এক্স বাই আর, অর্থাৎ ওএন বাই এক্স সমান উপরের চিত্রে ওএন আর আর সমান পি ও এন ত্রিভুজের অতিভুজ আর কে লেখা যায় ওপি। সুতরাং আমরা লিখতে পারি যে ভূমি বাই অতিভুজ সমান cos থিটা। শ্রেণীর শিক্ষার্থী, এখানে একটা জিনিস লক্ষণীয়, আমরা ঋণাত্মক কোণের সাইনের অনুপাতটা দেখছি মাইনাস অফ সাইন থিটা হয়েছে, অর্থাৎ সাইন অফ মাইনাস থিটা সমান মাইনাস সাইন থিটা, কিন্তু কজ অফ মাইনাস থিটা এখানে কিন্তু মাইনাস আসে নাই, এটা cos থিটা। সুতরাং এই সিদ্ধান্ত থেকে আমরা এটা বলতে পারি যে কজ এবং সেক এই ক্ষেত্রে কোনো কোণের আগে যদি ঋণাত্মক চিহ্ন থাকে তাহলে সেটা মাইনাস হবে না, সেটা পজিটিভ হবে।
আর অন্যগুলো অনুপাতের ক্ষেত্রে অর্থাৎ সাইন, কোসেক, ট্যান, কট এইগুলোর অনুপাতগুলো সবসময় পজিটিভ। একমাত্র কজ এবং সেকের ক্ষেত্রে যদি কোনো কোণের আগে ঋণাত্মক চিহ্ন থাকে তাহলে সেগুলো অবশ্যই তার আগে কজ এবং সেকের ক্ষেত্রে মাইনাসটা আর থাকবে না, সেটা পজিটিভ হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই ত্রিকোণমিতিক কোণের অনুপাতগুলো নির্ণয় করতে হলে এখন আরেকটি জিনিস তোমাদের জানার দরকার, সেটা হলো যে কোয়াড্র্যান্টের অর্থাৎ চারটে চতুর্ভাগে কোণের অনুপাতগুলোর অবস্থান রয়েছে। সেটাকে আমরা যদি চিত্রের মাধ্যমে দেখি তাহলে তোমাদের এই বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করতে কোনো সমস্যা হবে না, অতি সহজে বের করতে পারবে। তাহলে দেখো যে আমরা এই অক্ষরেখাকে চারটা খণ্ডে ভাগ করলাম। এটা হলো প্রথম চতুর্ভাগ, এটা হলো দ্বিতীয় চতুর্ভাগ, এটা হলো তৃতীয় চতুর্ভাগ এবং সর্বশেষ এটা হলো চতুর্থ চতুর্ভাগ। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা জানি যে প্রথম চতুর্ভাগে সকল কোণের অনুপাতগুলো ধনাত্মক। সকল কোণের অনুপাত ধনাত্মক। দ্বিতীয় চতুর্ভাগে সাইন ও কোসেক ধনাত্মক। তৃতীয় চতুর্ভাগে ট্যান ও কট ধনাত্মক। এবং সর্বশেষ চতুর্থ চতুর্ভাগে কজ ও সেক ধনাত্মক। তোমাদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি যে কোয়াড্র্যান্টের প্রথম চতুর্ভাগ থেকে যখন আমরা কোণের ত্রিকোণমিতিক অনুপাত বের করব তখন প্রথম চতুর্ভাগ থেকে ঘড়ির কাঁটার ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে আসবে। এবং আমরা একটা জিনিস খেয়াল করব, যেহেতু প্রতিটা চতুর্ভাগের কোণের পরিমাণ হলো 90 ডিগ্রি, যে অনুপাতটা যে ঘরে যাবে সেখানে আমরা দেখব যে ওই অনুপাতটার অবস্থান ওই চতুর্ভাগে আছে কিনা। যদি থাকে তাহলে আমরা আর ঋণাত্মক লিখব না, আর যদি না থাকে ওই চতুর্ভাগের অবস্থান যদি ওই কোণেরই হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা ঋণাত্মক চিহ্ন দিব না, আর অন্যথায় আমরা ঋণাত্মক চিহ্ন দিব। এখন আমরা একটা জিনিস এখান থেকে দেখি যে কিভাবে ত্রিকোণমিতির অনুপাতগুলো অর্থাৎ 90 ডিগ্রি থেকে বেশি যে কোণের পরিমাণগুলো সেগুলো আমরা কিভাবে এই কোয়াড্র্যান্টের চারটে চতুর্ভাগের মাধ্যমে নির্ণয় করতে পারি সেগুলো আমরা দেখব। তোমরা দেখো, আমরা যদি সাইন অফ 13/3 এটার মান বের করি এই চতুর্ভাগের মাধ্যমে, তাহলে কেমন হয় দেখো। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা শুরুতেই পায়ের মানটা বসিয়ে দিই। 13 গুণ 180 বার হলো 3। তাহলে এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে 60, 318, 8, 780 ডিগ্রি। এখন আমাদের ভাঙনের প্রক্রিয়াটি হবে এরকম, যেহেতু এই চতুর্ভাগের প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি, এখানে এমন ভাবে ভাঙবো 90 এর সঙ্গে পূর্ণ সংখ্যা থাকবে এবং প্লাস অথবা মাইনাস আকারে অবশিষ্ট ডিগ্রির পরিমাণ বলবে। এবং একটা জিনিস সবসময় খেয়াল করব যে 90 ডিগ্রির সাথে জোড় এবং বিজোড় সংখ্যা গুণ থাকার পরে পরবর্তীতে অবশিষ্ট যে অ্যাঙ্গেলের পরিমাণটা থাকবে ওটা অবশ্যই 90 ডিগ্রি অপেক্ষা ছোট হবে। তাহলে শিক্ষার্থীরা দেখো যে আমরা এটা যদি এরকম করি যে 90 গুণ 8 দেয়, 90 গুণ 8 প্লাস, তাহলে 90 গুণ 8 এটা গুণ করলে হয় 720 ডিগ্রি। তাহলে অবশিষ্ট আর 60 ডিগ্রি এখানে দিলে টোটাল সাইন অফ 780 ডিগ্রি হবে। এখন আমরা খেয়াল করি চতুর্ভাগে দেখো, আমি প্রথমে বলছিলাম যে চতুর্ভাগের প্রথম চতুর্ভাগ থেকে এই যে ঘড়ির কাঁটা ঘূর্ণনের বিপরীত দিকে ঘুরে আসবে। একবার ঘুরলে খেয়াল করে এখানে যদি এখানে ঘুরে আসে তাহলে 4 90 360, তাহলে মোট হলো 8 90। তাহলে এখানে দুইবার ভ্রমণ করবে, দুইবার ঘুরবে, এখানে দুইবার ঘুরে আসলে কোণের পরিমাণ হবে 8 বার এবং তারপরেও আরো 60 ডিগ্রি আছে, সেক্ষেত্রে এটা দুবার ঘুরে এখানে প্রথম চতুর্ভাগে আসবে। সুতরাং ওইটা হলো প্রথম চতুর্ভাগ, লেখা আছে যে সকল কোণের অনুপাত ধনাত্মক।
এখানে যেটাই আসুক না কেন, ত্রিকোণমিতিক অনুপাত যেটাই হোক না কেন, সেটা ধনাত্মক হবে। তাহলে এই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে সাইন বসে যাবে, আর এখানে থিটার পরিমাণ যেটা সেটা বসে যাবে sin 60 ডিগ্রি। এখানে যদি 45 ডিগ্রি থাকতো তাহলে 45 ডিগ্রি বসাতাম, যদি 30 ডিগ্রি থাকতো তাহলে 30 ডিগ্রি লিখতাম। তাহলে এখন আমরা sin 60 ডিগ্রির মান জানি √3/2। এভাবে ত্রিকোণমিতির অনুপাতগুলো বের করা যায়। তবে আমরা এখানে এই ত্রিকোণমিতির অনুপাতগুলো বের করতে হলে কিছু সূত্র আছে, যেগুলো জানলে সকল ত্রিকোণমিতিক অনুপাত সহজে করা যায়। সেটি তোমাদের উদ্দেশ্যে আমি লিখছি, তোমরা মনোযোগ সহকারে দেখো এবং সম্ভব হলে লিখে নাও। যদি কখনো 90 ডিগ্রি এর সাথে বিজোড় সংখ্যা গুণ আকারে থাকে, বিজোড় সংখ্যা গুণ আকারে থাকে, তাহলে নিম্নলিখিত পরিবর্তন করতে হবে। নিম্নলিখিত পরিবর্তন করতে হবে। অর্থাৎ 90 ডিগ্রির সাথে যদি বিজোড় সংখ্যা গুণ আকারে থাকে, তাহলে যদি সাইন থাকে, সাইনটা কস হবে। যদি কস থাকে তাহলে সাইন হবে। যদি সেক থাকে তাহলে কোসেক হবে। কোসেক থাকলে সেক হবে, বিপরীত। ট্যান থাকলে কট হবে এবং কট থাকলে ট্যান হবে। তাহলে আমরা এই ত্রিকোণমিতির অনুপাত নির্ণয় করার জন্য মূলত তিনটা জিনিস আমাদের স্মরণে রাখলে অঙ্কগুলো অনায়াসই করা যাবে। সেটি হলো যে প্রথমে আমরা দেখব যে ডিগ্রিকে ভেঙে সংশ্লিষ্ট ত্রিকোণমিতির অনুপাতটা কোন চতুর্ভাগে যাচ্ছে এবং ওই চতুর্ভাগটা কোন অনুপাতের ঘর। এবং 90 ডিগ্রির সাথে যদি বিজোড় সংখ্যা গুণ আকারে থাকে, তাহলে 90 ডিগ্রির সাথে যদি বিজোড় সংখ্যা গুণ আকারে থাকে, তাহলে আমরা দেখব যে এই পরিবর্তনগুলো আমাদের করতে হবে। সাইন থাকলে কস হবে, কস থাকলে সাইন হবে, সেক থাকলে কোসেক হবে, কোসেক থাকলে সেক হবে, ট্যান থাকলে কট হবে এবং কট থাকলে ট্যান হবে। তাহলে মেইন কথা, আমরা যে কোনো ত্রিকোণমিতিক অনুপাত বের করতে চাই, সেটা কোয়াড্র্যান্টে ফেলে দেখব যে ওই অনুপাতের ঘর ওইটা কিনা। যদি ওইটা হয় তাহলে আর তার আগে ঋণাত্মক চিহ্ন আসবে না। আর যদি ওই ত্রিকোণমিতির অনুপাত ওই ঘরে অবস্থান না করে অন্য ঘরে যায়, সেক্ষেত্রে আগে মাইনাস চিহ্ন হবে। তারপরে আমরা খেয়াল করব যে 90 ডিগ্রির সাথে যদি বিজোড় সংখ্যা গুণ আকারে থাকে, তাহলে নিম্নলিখিত পরিবর্তন করব। এখন আমরা একটু দেখি যে এরকম যে cos অফ, শিক্ষার্থীরা খেয়াল করো যে cos অফ -5π/3, cos অফ -5π/3 আমরা প্রথমে জানি, আমরা মাইনাস থিটা করে ত্রিকোণমিতিক অনুপাত দেখিয়েছি তোমাদের। সেখানে দেখছি যে cos অফ মাইনাস থিটা সমান cos থিটা। এখানে মাইনাস আর থাকবে না। পরবর্তীতে আমরা পাই মান বসিয়ে দিলাম, 5 গুণ 180 বাই হলো 3। তাহলে এখানে হয় cos অফ 5 গুণ 60, সেক্ষেত্রে cos অফ 300 ডিগ্রি। এখন এটিকে আমরা ভেঙে লিখব cos অফ 90 গুণ 3, 390 270, অবশিষ্ট থাকে আরো 30 ডিগ্রি। এটা আমরা এখানে লিখলাম। দেখো আমাদের এটা ভেঙে যোগ করলে 300 ডিগ্রি পরিপূর্ণ হয়। এখন খেয়াল করো, যেহেতু প্রথম চতুর্ভাগ থেকে ঘোরা শুরু হবে, তাহলে 3 1 2 3 প্লাস 30 ডিগ্রি, মানে এটা চতুর্থ চতুর্ভাগে। সুপ্রিয় শিক্ষার্থী খেয়াল করো, আমরা কজের ত্রিকোণমিতিক অনুপাত বের করছি। কজের সেখানে চতুর্ভাগে ঘুরে এখানে চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে cos আর sec। আমাদের অনুপাতটা বের করতে হবে কিন্তু cos-এর। সেক্ষেত্রে আমরা আগে মাইনাস চিহ্ন দিব না। কেন দিব না? কারণ ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করার জন্য আমি আগেই বলেছি যে সংশ্লিষ্ট অনুপাতটা যদি ওই চতুর্ভাগে অবস্থিত হয়, তাহলে আর ঋণাত্মক চিহ্ন বসবে না। তাহলে আমরা এখানে ঋণাত্মক চিহ্ন দিব না। এবার পরবর্তীতে খেয়াল করব যে 90 ডিগ্রির সাথে এখানে বিজোড় সংখ্যা গুণ আকারে আছে কিনা। দেখো 90 ডিগ্রির সাথে বিজোড় সংখ্যা গুণ আকারে আছে, তাহলে এখানে cos টা পরিবর্তন হয়ে কি হবে? sin। এখানে আমরা sin দিলাম।
আর 30 ডিগ্রি বসিয়ে দিলাম। তাহলে এখন আমরা sin 30 ডিগ্রির মান লিখতে পারি হাফ। এভাবে তোমাদের বীজগণিতের বইয়ের 8.3 এ 7 দাগের অনেক অঙ্কগুলো আছে যেখানে বিভিন্ন কোণের ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করা আছে। আমি এরকম আরো একটি অঙ্ক তোমাদের করিয়ে দিব, তোমরা যাতে তোমাদের সমস্যা না হয় এবং অনায়াসে তোমরা যাতে অঙ্কগুলো করতে পারো। এই কারণে তোমরা একটু খেয়াল করো এবং অঙ্কটা দেখো যে আমরা যদি লিখি যে sin of 13 pi by 3 sin of 13 pi by 3 cos 13 pi by 6 13 pi by 6 minus sin of 11 pi by 6 cos of minus 5 pi by 3। আমাদের যদি এটার মান বের করতে হয় যে এই সংশ্লিষ্ট ত্রিকোণমিতিক অনুপাতের মানটা কত হবে, সেক্ষেত্রে দেখো প্রথমে কাজ হলো আমরা পায়ের মান বসিয়ে দেবো। তাহলে sin of এখানে পায়ের মান বসিয়ে দিলে 60 318 8 আর 1 6 কে 6 7 780 ডিগ্রি। এটা যদি আমরা বসাই তাহলে 30 390 ডিগ্রি। এটা যদি আমরা লিখি sin pi 11 330 ডিগ্রি। এটাকে যদি আমরা আগে লিখি cos of minus θ মানে cos θ, সেই ক্ষেত্রে মাইনাস আর আসবে না, মাইনাস বাদ দিয়ে দিলাম। তাহলে cos 3 360 560 cos of তাহলে কত হলো যে 180 বসালে 60 300 ডিগ্রি। সেনেরপর শিক্ষার্থী প্রথম আমরা পায়ের মান বসিয়ে সেটা উপর লব দিয়ে গুণ করে হর দিয়ে ভাগ করলে আমাদের দ্বিতীয় লাইনটা এভাবে আসে। এখন আমরা এই মানগুলোকে এই চারটা যে কোয়াড্র্যান্ট আছে, যে কোয়াড্র্যান্ট, সেই কোয়াড্র্যান্টে যদি ভাঙি তাহলে দেখো কেমন হয়। sin of এটাকে যদি আমরা লিখি 90 গুণ 8 90 হলো 72, তাহলে অবশিষ্ট থাকে 60। এরকম লেখা যায় যে 90 গুণ 8 প্লাস 60 ডিগ্রি। পরবর্তীতে যদি এটাকে ভাঙি 90 গুণ 7 7 4 9 36 4, তাহলে 360 যোগ 30, এটা 30 ডিগ্রি লেখা যায়। আমরা একটা জিনিস খেয়াল করব, ইচ্ছা করলে আমরা এটাকে 9ও লিখতে পারতাম, 9 লিখে যেটা অতিরিক্ত হয়ে যাবে সেটা বিয়োগ দিতে পারি, আর কম হলে সেটা যোগ করে এটা পরিপূর্ণ করব। একইভাবে sin 330 ডিগ্রি সেটাকে আমরা এভাবে লিখতে পারি 90 গুণ 4 মাইনাস হলো 30 ডিগ্রি, এবং সর্বশেষ cos 300 ডিগ্রিকে আমরা এভাবে লিখতে পারি যে 90 গুণ 3 প্লাস হলো 30 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখবো যে এটা 90 গুণ 8 অর্থাৎ এটা 9 ঘর, প্রত্যেকটা এক ঘর, এই যে 90 প্রতিটা কোয়াড্র্যান্টের পরিমাণ 90 ডিগ্রি, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, এটা অল পজিটিভ ঘর, সকল কোণের অনুপাত ধনাত্মক এবং 90 ডিগ্রির সাথে এখানে বিজোড় সংখ্যা নেই, জোড় আছে। তাহলে নিশ্চয়ই আমরা এটা বলছি যে sin লিখলাম, মাইনাস হবে না কারণ এটা প্রথম চতুর্ভাগে অবস্থান করে, আর এখানে 60 ডিগ্রি বসাই দিলাম। একইভাবে খেয়াল করি এখানে 90 গুণ 4 অর্থাৎ পঞ্চম 1 2 3 4 5, এটা হলো অল পজিটিভের ঘর, 90 ডিগ্রির সাথে 4 জোড় আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি যে cos of 30 ডিগ্রি মাইনাস, খেয়াল করো এবার আছে যে 90 গুণ 4 তাতে 30 ডিগ্রি বিয়োগ আছে, তাহলে আমরা এটা দেখতে পারি 1 2 3 4, যেহেতু বিয়োগ তাহলে চতুর্থ চতুর্ভাগে অবস্থিত। তাহলে এখানে আমরা খেয়াল করি এই চতুর্থ চতুর্ভাগটা cos এবং sec এর ঘর, যাচ্ছে হলো sin, তাহলে অবশ্যই একটা মাইনাস চিহ্ন হবে, সেই মাইনাস হলো এই, আর 90 ডিগ্রির সাথে এখানে 4 বিজোড় না জোড়, সুতরাং sin ই থাকবে, আমরা sin লিখলাম sin 30 ডিগ্রি। আর এটা যদি দেখি আমরা cos 90 ডিগ্রি গুণ 3 প্লাস 30 ডিগ্রি, এখানে চতুর্থ চতুর্ভাগ 1 2 3 4, চতুর্থ চতুর্ভাগটা হলো cos এর ঘর, সুতরাং আমরা এখানে মাইনাস চিহ্ন দেব না কারণ যেহেতু cos এর ঘরে যাচ্ছে, আর এটা হলো 90 ডিগ্রির সাথে 3 বিজোড় সংখ্যা গুণ আকারে আছে, সেই কারণে cosটা পরিবর্তনে sin হবে। পরবর্তী লাইন আমরা এভাবে লিখতে পারি যে sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি মাইনাসে মাইনাসে প্লাস sin 30 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি sin 60 ডিগ্রি হলো √3/2, cos 30 ডিগ্রি আমরা লিখতে পারি √3/2, sin 30 ডিগ্রি লিখতে পারি হাফ ইনটু sin 30 সমান কত লিখতে পারি হাফ।
তাহলে এখন আমরা গুণ করলে এটা পাবো 3/4 প্লাস 1/4 সমান হলো 4/4 অর্থাৎ 1। আমরা এখানে দেখলাম যে কতগুলো ত্রিকোণমিতিক অনুপাত এক সূত্রে দিয়ে সেখানে মান নির্ণয় করতে বলা হয়েছে। আমরা ইতিপূর্বে ত্রিকোণমিতিক যে অনুপাত সেটা যেভাবে বিভিন্ন কোণের অনুপাতগুলো বের করতে হয় সেগুলো সূত্র প্রয়োগ করে আমরা এভাবে বের করলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। শ্রেণীপাঠ শিক্ষার্থী, তোমাদের আরেকটি জিনিস জানার আছে, যেটা হলো যে সাধারণ গণিতে যেহেতু আমরা ত্রিকোণমিতির অনুপাতের মানগুলোকে 90 ডিগ্রির ভিতরে সীমাবদ্ধ রাখি, এখানে ত্রিকোণমিতিক অজ্ঞাত রাশির মান বিভিন্ন লিমিটের ভিতরে চাওয়া হয়, অর্থাৎ 360 ডিগ্রি সমান বা 360 ডিগ্রি থেকে ছোট। আমরা সেরকম একটা অঙ্ক করে এই বিষয় সম্বন্ধে তোমাদের আরো ক্লিয়ার করব। একটু খেয়াল করো, আমরা যদি এরকম দেখি যে sin থিটা সমান -√3/2 এরকম একটা সমীকরণ দিয়ে যদি বলে এই সমীকরণটি সমাধান করতে হবে যেখানে থিটার মান 0 ডিগ্রি থেকে বড়, 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান, বা অথবা আমরা এরকমও দিতে পারি যে π/2 লেস দ্যান থিটা লেস দ্যান 2π। তাহলে আমরা একটু খেয়াল করি, এখানে দেখো যে sin থিটা সমান হলো -sin 60 ডিগ্রি লিখতে পারি। সেক্ষেত্রে থিটার মানটা আসে -60 ডিগ্রি, অর্থাৎ থিটা ঋণাত্মক। এখন যেহেতু থিটা এর মান ঋণাত্মক, সুতরাং sin থিটার অবস্থান, এখন আমরা খেয়াল করব আমাদের যে চতুর্ভাগ ছিল এই চতুর্ভাগে সাইন কোথায় কোথায় ঋণাত্মক আছে। আমরা ইতিপূর্বে জানছি যে এটা 1 পজিটিভ, এটা হলো সাইন কোসেক, এটা কস সেক এবং এটা ট্যান কট। তাহলে এখান থেকে আমরা বললাম যে যেহেতু থিটার মান ঋণাত্মক হবে এবং সাইন থিটা ঋণাত্মক, সেক্ষেত্রে আমরা সাইন পজিটিভ হলো প্রথম এবং দ্বিতীয় চতুর্ভাগে, বাদ বাকি তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে সাইন ঋণাত্মক। তাহলে আমরা লিখতে পারি সুতরাং সাইন থিটার অবস্থান তৃতীয় অথবা চতুর্থ চতুর্ভাগে, তাহলে আমরা যদি তৃতীয় চতুর্ভাগে সাইনের মানটা বের করি তাহলে কেমন হয় দেখো। তৃতীয় চতুর্ভাগে আমরা প্রথম যেটা পেয়েছি sin থিটা ইকুয়াল -sin 60 ডিগ্রি। তোমরা একটা জিনিস স্মরণে রাখবে, যদি কখনো দ্বিতীয় চতুর্ভাগ হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা 180 ডিগ্রি মাইনাস থিটা, থিটা মানে কোণের পরিমাণ। যদি তৃতীয় চতুর্ভাগে হয় তাহলে 180 ডিগ্রি প্লাস থিটা, এবং চতুর্থ চতুর্ভাগে হলে 360 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে আমাদের যেহেতু দ্বিতীয় চতুর্ভাগ তৃতীয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি sin থিটা ইকুয়াল টু sin অফ তৃতীয় 180 ডিগ্রি প্লাস থিটা, থিটা এখানে 60 ডিগ্রি। সুতরাং এক্ষেত্রে আমরা লিখতে পারি যে sin থিটা ইকুয়াল টু sin অফ 240 ডিগ্রি। তাহলে sin বাদ দিলে থিটা ইকুয়াল টু 240 ডিগ্রি। থিটার একটা মান চলে আসছে। আমরা আরেকটা মান দেখব চতুর্থ চতুর্ভাগে। sin থিটা ইকুয়াল টু -sin 60 ডিগ্রি। তাহলে আমি পূর্বে বলছি যখন চতুর্থ চতুর্ভাগ হবে তখন আমরা কি লিখব 360 ডিগ্রি মাইনাস থিটা, অর্থাৎ sin থিটা ইকুয়াল টু sin অফ 360 মাইনাস থিটা, থিটা 60 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি বা sin থিটা ইকুয়াল sin অফ 300 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল টু 300 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থী দেখো থিটা দুটো মান আসছে, থিটা ইকুয়াল 240 এবং 300 ডিগ্রি। আমাদের সমাধান করতে বলা ছিল এবং সেখানে একটা লিমিট ছিল, লিমিটটা ছিল থিটার মান π/2 90 ডিগ্রি থেকে বড় এবং 360 ডিগ্রি থেকে ছোট। তাহলে আমরা যে মানটা বেরিয়েছে এই মানটা নির্দিষ্ট সীমার ভিতরে দুটো মানই গ্রহণযোগ্য। তাহলে আমরা এটার আগে লিখব যে নির্দিষ্ট সীমার মধ্যে থিটা ইকুয়াল টু 240 ডিগ্রি, 300 ডিগ্রি। সুপ্রিয় শিক্ষার্থী, এটাই ছিল তোমাদের আলোচনার বিষয়। আশা করি তোমরা বাড়িতে তোমাদের উচ্চতর গণিতের বইয়ের 8.3 অধ্যায়ে 7 থেকে শুরু করে অনেক অঙ্কগুলো আছে, ওই চ্যাপ্টারের সমস্ত অঙ্কগুলো তোমরা এই কোয়াড্র্যান্টের সাহায্যে পুনর্বিন্যস্ত করে অ্যাঙ্গেলের মানগুলো বের করে অতি সহজে সমাধান করতে পারবে।
তা আজ এ পর্যন্ত তোমাদের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতো যশোর অনলাইন ক্লাস থেকে ইতি টানছি। খুদা হাফেজ।